আমি আপনাকে একটা জিনিস বলি, সময় কম, আমার বলার সময় আপনি বলেন না কিছু করবে, এইটাই বলা। আমলারা পরে বুঝে, আমলাদেরকে তোষণ করার জন্য পরে বুঝে। আমলারা হইল যাইয়া, আমি সবসময় বলি, এক একটা আমলা যদি ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেম বিবর্জিত হয়, হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। বর্তমান বাস্তবতায় ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন সিদ্দিকুর রহমান। আপনার কি মনে হয় যে এই ধাক্কা সামলে নেওয়ার মতো সক্ষমতা বা আগামী দিনের যে অর্থনীতি, বিশেষ করে ঘাটতি বাজেট পূরণ করা, মূল্যস্ফীতি, ডলার সংকট, নানা বিষয় যেখানে ইনভলভ, সেটি পারভেজ স্যার যেটি বলছেন যে অন্ধকারের মধ্যে হাঁটার মতো কিনা? কিছুদিন জি ধন্যবাদ। এই যে এই দুই সাহেব এত সুন্দর সুন্দর অনেকগুলো কথা বলছে, আমি ওগুলো নিয়ে যদি লেখাপড়া করি তাহলে বোধহয় আমার বাকি 5-10 বছর কাটাতে পারবো। একটা শব্দ আসছে ষড়যন্ত্রের বিষয়ে, জি, একটা কথা, মূল্যবান কথা। ষড়যন্ত্রের কথা সবাই বলে, এই 53 বছর ধরে কেবল ষড়যন্ত্র ষড়যন্ত্র বলা হচ্ছে। তো ষড়যন্ত্র হইলে আপনি টের পান না কেন? এটা একটা বড় প্রশ্ন। আর এইবারের আন্দোলনের মধ্যে ছাত্রদের ফাঁকে দিয়ে যদি ষড়যন্ত্রকারীরা ঢুকে, তো এটা দোষের তো কিছু নাই, কারণ তারাও তো অতীত থেকে শিখেছে। এর আগের বার পল্টনের মধ্যে পিটাইয়া লোক মেরে ফেলছে আন্দোলনের সময়, তখন যাইয়া 111 আসছে। তো ওরা দেখলো যে এইবারও যদি এরকম কিছু মারিয়া টারিয়া কিছু করা যায়, যদি আরেকটা কিছু আসে, হয়তো পারে নাই, ফেল মারছে, চেষ্টা তো থাকে। কারণ কে কিভাবে আসবে আগের ইতিহাস থেকে আরেকজন শিখবে তো, এবং আগের ইতিহাস থেকে পরে আবার দরকার হইলে নেতা বলবে যে এইটা ঘুরছে কেমনে, 111 আমাদের আন্দোলনের ফসল। তো এইবার যদি কোনো রকমে এই ষড়যন্ত্র টিকে যেত, যারা পোড়াইলো টোড়াইলো, তখন তারা বলতো যে এটা আমাদের ফসল। এই জাতীয় জিনিসগুলোকে ফুসলে ষড়যন্ত্র থাকবে। আচ্ছা, উনি বলছেন যে আল্লাহ ছাড়া কিছু নাই। আমার ভালো লাগছে কথাটা। ঠিক স্বাধীনের পরের এক লোক, সে আল্লাহ মানে না, খোদা মানে না, ধর্ম মানে না, সে বলে যে মানুষের কর্ম বিধায়ক, মানুষে চলে। তো এই বাংলাদেশে আসার পরে এই লোকটা একদিন দেখা গেল যে কাকরাইলে গির্জায় ঢুকছে, তারপরে দেখে যে কাকরাইল মসজিদে ঢুকছে, এরপরে দেখে ঢাকেশ্বরী মন্দিরে গেল, তারপর কমলাপুর বৌদ্ধ মন্দিরে। এটা যখন বন্ধু বান্ধবরা দেখলো, কিরে বাবা তুমি তো বলো কর্মবিধায়গুলা, কন্যার বাবা এই 70-75 বছর পর্যন্ত ওইটাই জানতাম, কিন্তু এই দেশে আসি বুঝলাম আল্লাহ হোক, খোদা হোক, ঈশ্বর হোক, ভগবান হোক, যে কোনো একজন আছে, নাইলে দেশ চলে কেমনে। তো উনি যদি ওই জাতীয় কথা বলে সেটা না, কিন্তু আমি সিদ্দিক সাহেবের যে কথাটা বলি যে আমাদেরটা আমরা পারবো। ইয়েস, আমি ইয়ারডিতে ছিলাম, আইআরডিতে পরে চেয়ারম্যান হিসেবে, সেক্রেটারি হিসেবে ছিলাম। আমি বারবার বলছি, লিখেছি যে ইয়ারডি উঠিয়ে দাও। রাস্তার মোড়ে একজন বাটি নিয়ে বসে সেরা জায়গায়, ও একটা ভিক্ষুক, আর আমরা কোট স্যুট ট্রাই পরে ফেরিস কন্টিনিউ সূর্যন্ত ডিগি, আমরা স্যুটেড বুটেড ভিক্ষুক। ওইটা উঠাইয়া আইআরডি শক্তিশালী করেন। ইটস পসিবল। ন্যাশনালিস্টিক ফিলিংটা দরকার। আরেকটা উনি যেটা বললেন, এটা আমার ভালো লেগেছে, যে আমি যদি এখানে টাকা রাখি, আমার লাভ আমি আবার এখানে ঘুরে ঘুরে সার্কুলেট করি। আমরা শুধু সার্কুলেশন অফ মানি না, এটা বেশি ঘুরলে তখন ভ্যালোসিটি অফ সার্কুলেশন অফ মানি হয়, ওটার গতি আরও বাড়ে, বারবার হাত বদল হয়। তো সেই ক্ষেত্রে আইআরডিটা শক্তিশালী করতে হবে, এনবিআর যেটা আছে, ইআরডিটার ভিক্ষাবৃত্তিটা বাদ দিতে হবে। একটা ব্যাংকের সেবা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ব্যাংকের সেবাটা আমি এইবার টের পেলাম যে আমরা স্মার্ট ডিজিটাল কত কিছু হয়ে যাচ্ছি না। আমার তো এসবের বালাই নেই। এবার কি ইন্টারনেট বন্ধ হয়েছে, অ্যাপ বন্ধ হয়েছে, আমি কিচ্ছু না, কারণ আমার তো এগুলো নাই। আমার ফেসবুক নাই, ব্যাকবুক নাই, অতএব আমার কোনো ঝামেলা নাই, আরামে আছি। কিন্তু ব্যাংকে আমি সঞ্চয়পত্র যেদিন ম্যাচিউর হয়, আগে অ্যানালগে থাকতে আমি যেদিন ম্যাচিউর হইল ওই দিন আবার ওটাকে রিইনভেস্ট করতে পারতাম। এবার আমার 3রা জুলাই ম্যাচিউর হইল, আমি আবার ফর্ম ফিল আপ করে দিলাম, জমা দিলাম, টাকা দিলাম, তারপরে দেখি যে আমার আসে না। 11 দিন পরে যাইয়া নাকি এটা হইল। কেন 11 দিন? ওই কোনো দিন বললো যে সার্ভার নষ্ট, কোনো দিন বলে যে বাংলাদেশ ব্যাংক থেকে তালিকা আসে নাই, এটা আসে নাই, ওইটা আসে নাই। তো বললাম যে বাবারে, আমার এই 11 দিনের লাভটা কে দিবে? জবাব নাই, বলে যে এটা হয় নাই সিস্টেমের জন্য। তো আমার যেটা অ্যানালগে আমি দিনে দিনে পাচ্তাম, এখন আমি স্মার্ট হইতে যাইয়া, ডিজিটাল হইতে যাই, আমার 11 দিন লাগতেছে। তো সেই ডিজিটাল, সেই অ্যাডভান্সমেন্ট আমি চাইবো নাকি?
আমি স্মার্ট হয়ে যাব সব কিছু, কিন্তু আমার রাস্তার মধ্যে সেখান দিয়ে ফসরা বেশ স্রোত বইতেছে। কিছু জিনিস আছে বেশি হাইলি এম্বিশিয়াস বলতে না, আমি যেটা বললেন যে এটা পারবো কি না, ইয়েস আমরা পারবো, আমরা প্রত্যেকবারই পেরেছি। আমরা তো মোটামুটিভাবে ডেইলি 32 নম্বর রোডে না গেলে ভালো লাগতো না। 70-এর ইলেকশন থেকে শুরু করে 69-এর আন্দোলন, একদিন না গেলে ভালো লাগতো না। তারপরে যখন সব কাউয়ার দল এসে গেল, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমি 32 নম্বর রোডে যাই না, কারণ যাওয়ার দরকার নাই, তো যথেষ্ট আছে। এগুলো রাজনীতি যদি পৌঁছে যায়, পলিটিক্স যদি রটেন হয়, অতিমাত্রায় যদি অহংকারী হয়ে যায়, অন্যকে যদি মানুষ না মনে করে, এবং ওই যে সেলাসা মুন্ডারও তো বলবে যে উনি স্টেটসম্যান হইছেন, উনি এই হইছেন সেই হইছেন, কিন্তু তলায় দেখতে হয় আসলে সেটা হইল কি না। তো সেই অহংকার যদি একটু না কমে, একটু যদি সহনশীল না হওয়া যায়, ওই যে দুষ্টের দমন শিষ্টের পালন, এটা হইতে গেলে আমার ছাত্রলীগ যথেষ্ট, আমার ছাত্রদল যথেষ্ট। হেফাজতি আন্দোলনের সময় বলে দিবে এ উঠবে ও উঠবে, ঢাকাবাসী তাদের সাহায্য করবেন। এই যদি পলিটিক্সের অবস্থা হয় তাহলে কিন্তু খবর আছে। আমি যদি এইটুক ভাবি যে এইবারের ধাক্কাটা জি পলিটিশিয়ানদের জন্য, বিশেষ করে ক্ষমতাসীন পলিটিশিয়ানদের জন্য, এবং যারা একটা কিছু করার পরে বলে যে বিরোধিতা করছে তারা একটু পর্দার মধ্যে সুবাই নাও, তাদের জন্য যদি একটু শিক্ষণীয় হয় তাহলে বোধহয় তাড়াতাড়ি আমরা আবার দাঁড়া যেতে পারবো। বাস্তবতা কি উপলব্ধি করা যাচ্ছে কিনা, বা যাদের আপনি যেটি বললেন যে ক্ষমতাসীনরা সেটা উপলব্ধি করতে পারছে কিনা? ক্ষমতাসীনরা উপলব্ধি করতে পারছে কিনা সেটা তাদের কাজকর্মে বোঝা যাবে। আজকে 10 নম্বর মেট্রো রেল দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে এটা তো জনগণের জন্য করলাম, এটার বিচার আপনাদের উপর দিলাম। তো এই বিচার জনগণের উপর এখন দিতেছেন, কিন্তু তার আগে দিয়ে বললো ছাত্রলীগই যথেষ্ট, তখন জনগণের উপর বিচার দিতে পারলেন না, তখন তো পারেন নাই। উপলব্ধিটা আসবে যিনি চেয়ার থাকেন তার। আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগ যথেষ্ট, এটা কিন্তু ওইভাবে বলা হয় না। আর যেভাবে সাফাই গাইয়েন না, আপনার শুনেন, জিনিসটা হলো না, সাফাই সাফাই গাইয়েন না। বিষয় না এখানে। আমি আপনাকে একটা জিনিস বলি, সময় ছাত্রলীগ কম, যথেষ্ট, ওরাও ছাত্র, আমার এরাও বলার সময়, ছাত্র। আমার তারা বলার সময় আপনি মিলেমিশে বলেন একটা না, কিছু করবে, এইটাই বলা হচ্ছে। শুনেন, আপনি আমার বলার সময় বললেন না, ওটা বলা হয়েছে, ওই বলার জন্যই ঝামেলাটা হয়েছে। সেটা ওই যে ছাত্রদলও যথেষ্ট বলছিল এক সময় অহংকার করিয়া, কাজ হয় নাই। আপনার যে জিনিসটা দরকার এখন উপলব্ধি করলে, আমরা তো এটা বুঝি, আমরা কোনো দিন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুল্লিতে পড়তে চাইব না। হ্যাঁ, তাহলে আমাদের জন্য যেখানে আসি এখান থেকে উত্তরণ করতে হবে। আর যেটা ষড়যন্ত্রের মধ্যে বাজার, যেটা বিএনপি তো এমনি মারাত্মক ভুল করছে। এটা বাজার থেকে বাজে দল হয়ে যেতে পারে, কারণ বারবার ইলেকশনে আসে না, রাজনৈতিক দল হইতে ইলেকশনে আসতে হবে। এমনি তারা বুঝে না তাদের একটা দুর্বলতা আছে, ষড়যন্ত্র করে আসছে, বঙ্গবন্ধু খুনের সাথে জড়িত আছে, জামাতকে ফুৎস করে আসে, এত কিছু জানার পরে তারা ইলেকশনে লেগে থাকে না। এটা তারা এমনি ন্যাচারাল ডেতে চলে যাবে। আওয়ামী লীগ মুসলিম লীগ হবে না, কিন্তু বাজে দল হয়ে যেতে পারে বারবার ইলেকশনে। এইবার ষড়যন্ত্রে আসতে পারে না, হয়তো অন্যদের উপর যেখানে ভরসা সেটা সুযোগ করতে পারে না সেটা। দ্বিতীয় জিনিস হইল আপনার উন্নয়নের জন্য রাজনীতির মধ্যে ঢাকাকে কেবল বড় করতে চাইছে। ঢাকা ভাঙ্গা দরকার। সব কিছু ঢাকাতে করতে গেলে এই এক জায়গায় ঢাকা আন্দোলন করলে, ধ্বংস হইলে পুরা দেশ কেঁপে যায়। এটা ভেঙে ফেলা হোক, রাজধানী থাকবে, অল্প কয়েকটা মন্ত্রণালয় থাকবে, আর বাকিগুলো সব বাইরে চলে যাক আস্তে আস্তে। দেখবেন যে তাহলে ঢাকা কেন্দ্রিক সহিংসতা কমে যাবে, ভাঙ্গা দরকার। তাহলে ওই ফানির মিলিমিটারের হিসাবও থাকবে না। হেলাল আমাকে আপনি যদি একটা মিনিট সময় দেন। হাতে সময় নেই। হেলাল সাহেবের একটা কথা শেষ করি। হেলাল সাহেব বলে আমলারা পরে বুঝে, আমলারা পরে বুঝে, আমলাদেরকে তোষণ করার জন্য পরে বুঝে। আমলারা হইল যাইয়া, আমি সবসময় বলি, এক একটা আমলা যদি ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেম বিবর্জিত হয়, হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। এদের এক পকেটে আওয়ামী লীগ থাকে, এক পকেটে বিএনপি থাকে, এরা সবসময় প্রিয় থাকতে চায়, কারণ তাকে কন্ট্রাক্ট দিতেছেন, চুক্তি দিতেছেন। সেই আমলাদেরকে আপনারা রাজনীতিবিদরা দলীয়করণ করে নষ্ট করছেন। কিন্তু যে খাঁটি আমলা থাকে সে ঠিক টাইমে বুঝে বলে, এবং আমার কাছে যথেষ্ট রেকর্ড আছে, আমি লিখে যাচ্ছি, আত্মজীবনীতে লিখেছি।
সরকারি চাকরিতে অনুভূতি সমগ্র সেখানে লিখেছি, আর যুগান্তর লেখা সেটা লিখছি। এখন আপনি যেটা করবেন সেটা হইল একটু বিবেচনা রাখতে হবে। জি। ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। এটা বদলাইতে হবে, ইথিক্স আনতে হবে। সবগুলাই নীতি, রাজনীতিও নীতি, দুর্নীতিও নীতি, বাজনীতিও নীতি। সে নীতির মধ্যে কোনটা সঠিক নীতি সেটাই আসতে হবে, জি। তাহলে আপনি উতরে যাবেন।